স্বাগত সবাইকে ক্র্যাকেট একাডেমিতে। এবং আমি রাহুল। আশা করি সবাই আপনারা নিউজ পেয়ে গিয়েছেন যে ইন্টারভিউয়ের যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলেন তাদের সবার ডেট দিয়ে দিয়েছে। জলপাইগুড়ি, ঝাড়গ্রাম এবং কলকাতায় এই তিনটে ভেন্যু সেট করা হয়েছে প্রাইমারি বোর্ডের তরফ থেকে। সেই তিন জায়গায় মানে ইন্টারভিউ হবে। তো আপনারা যারা প্রস্তুতি করছেন ভালোভাবে প্রস্তুতিটা করুন, কারণ বেশি দেরি নেই। আজকে বাদ দিয়ে দিলে মোটামুটি 27-28 তারিখ থেকে ইন্টারভিউ শুরু। দেন যারা আপনারা উত্তরবঙ্গে আছেন সম্ভবত তাদের জলপাইগুড়িতে মানে ভেন্যু সেট করা হবে। এবং তারপরে ঝাড়গ্রাম অ্যান্ড দেন 30-31 তারিখ সম্ভবত আমি যা দেখলাম সেটা কলকাতার ভেন্যু সেট করা হয়েছে। তো বেশি দেরি নেই, আর আপনারা ভালোভাবে ইন্টারভিউর প্রস্তুতি করতে থাকুন। এবং তারই সঙ্গে ডেমনস্ট্রেশনের যে ব্যাপারটা, ডেমনস্ট্রেশন আপনারা ভালোভাবে প্রস্তুত করে নেবেন। এমনভাবে প্রস্তুত করবেন যেন আপনার যে ইন্ট্রোডাকশনটা হয় সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ ইন্টারভিউয়াররা হয়তো আপনাকে সেই ডেমনস্ট্রেশন করতে দেবে না যেটা আপনি প্রিপারেশন করে নিয়ে যাবেন। তো তার জন্য প্রস্তুত থাকবেন। যাই হোক, এইগুলো নিয়ে একটা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আজকের আমরা 14 নম্বর যে সেটটা নিয়ে এসেছি, এই সেটে আমরা আজকে মোটামুটি 13-14টা প্রশ্ন আলোচনা করব। এবং কমেন্ট থেকে নেওয়া একটা প্রশ্ন ছিল, আপনাদেরই কোনো একজন কমেন্ট করেছিলেন যে প্রাথমিক সরকারি স্কুলের ছাত্রছাত্রী কমে যাওয়ার কারণ কি, এবং একই সঙ্গে বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী বেড়ে যাওয়ার কারণটা কি। তো এই একটা প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নটার উত্তর আমরা ভালোভাবে দেখে নেব। প্রথম কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে অভিভাবকদের মানসিকতা এবং প্রত্যাশা নিয়ে। অনেক অনেক অভিভাবক মনে করেন যে সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম ও আধুনিক দক্ষতা যথেষ্টভাবে শেখানো হয় না। অপরদিকে বেসরকারি স্কুলে এই দিকগুলোর গুরুত্ব দেওয়া হয়। তো এই কারণেই সরকারি স্কুলে ছাত্রছাত্রী প্রথম কারণ যে কমে যাচ্ছে। দ্বিতীয় সেই একই কারণ হচ্ছে ইংরেজি ভাষার গুরুত্ব যে বৃদ্ধি পাচ্ছে দিন পর দিন। বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক যুগে ইংরেজি ভাষাকে ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, যা সরকারি স্কুলে তুলনামূলকভাবে কম জোর দিয়ে পড়ানো হয় বলে ধারণা তৈরি হয়েছে। তো এই উত্তরটা যখন আপনি বলবেন, এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন, আপনাকেও কিন্তু সে ইংরেজি নিয়ে অনেক প্রশ্ন করতে পারে। কারণ আহ, ইংরেজিকে বেস করে এইবারের ইন্টারভিউ কিন্তু একটা একটু আলাদাভাবে ইন্টারভিউ কিন্তু নেওয়া হচ্ছে। তো এই দিকটাও আপনি মাথায় রাখবেন। তারপর একই সঙ্গে আপনি উত্তর করতে পারবেন যে শিক্ষক স্বল্পতা এবং বহুবিধ দায়িত্ব, যেমন কি অনেক সরকারি স্কুলে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষকদের প্রশাসনিক কাজেও যুক্ত হতে হয়। ফলে শ্রেণীকক্ষে শিক্ষাদান অনেকটা ব্যাহত হয়। কিছু কিছু স্কুলে পর্যাপ্ত শিক্ষক, শ্রেণীকক্ষ, শৌচাগার, পানীয় জল, ডিজিটাল শিক্ষার ব্যবস্থা এখনো পুরোপুরিভাবে উন্নত নয়। এইগুলোর কারণেই মূলত সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে দিন পর দিন। তো এইভাবে আপনি উত্তরটা দেবেন। পরের প্রশ্ন আমরা দেখব, কোনো ছাত্র যদি ক্লাসে খুব অশান্তি করে আপনি কি করবেন। তো এর উত্তর আপনি এভাবে লিখবেন বলছি, সরি, আপনি ইন্টারভিউয়ারকে বলবেন যে আমি তার উপর রাগ না করে কিংবা চিৎকার না করে শান্ত থাকবো। প্রথমে ব্যাপারটা বোঝার চেষ্টা করবো সে কেন এমন করছে, এবং তাকে ক্লাসের কোনো একটি ছোট দায়িত্ব দেবো, যেমন চক আনা, খাতা গুছিয়ে রাখা ইত্যাদি, যাতে তার শক্তি সঠিক কাজে ব্যয় হয় এবং সে যেন সেই অশান্তির কাজ থেকে মানে কিছুক্ষণের জন্য রেহাই পায় এবং অন্য কাজে যুক্ত হতে পারে। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখব, ক্লাসের একজন ছাত্র একেবারেই কথা বলে না কিংবা খুবই লাজুক, তাকে আপনি কিভাবে মূল স্রোতে আনবেন। তো এর উত্তর আপনি এইভাবে দেবেন, তাকে সরাসরি প্রশ্ন করে বা ভয় না দেখিয়ে আমি ছোট ছোট গ্রুপ অ্যাক্টিভিটিতে যোগ দিতে বলবো। এবার যদি প্রশ্ন হয় ছোট ছোট গ্রুপ অ্যাক্টিভিটি কিভাবে করাবেন, তাহলে আপনি এইভাবে বলতে পারবেন যে ফর এক্সাম্পল একটা ক্লাসে 30টা ছাত্র আছে। এবার আমি 30টা কেন বললাম, এটাও একটা জিনিসটা আপনি মাথায় রাখবেন, যেটা হচ্ছে যে আরটি অ্যাক্ট অনুযায়ী প্রাথমিক স্তরে শিক্ষক এবং ছাত্রের অনুপাত হচ্ছে 30:1, যে 30 জন ছাত্রের পিছু একজন শিক্ষক। তো যাই হোক, 30 জন যদি ছাত্র থাকে আপনি এখানে 10/10/10 এইভাবে আপনি ভাগ করে নেবেন এবং কোনো একটা কাজ দেবেন। এইরকম ভাবেই সেই যে শিশুটি মূল স্রোতে নেই তাকেও কিন্তু কোনো একটি দলে ঢুকিয়ে আপনি মূল স্রোতে আনতে পারবেন। তো এই ছিল উত্তর। তৃতীয় প্রশ্ন, ক্লাসের মধ্যে 2জন ছাত্র মারপিট শুরু করলে আপনি কি করবেন। উত্তর, আমি তো তাকে প্রথমেই তাদের আলাদা আলাদা করব এবং নিশ্চিত করব কারো কোনো চোট লেগেছে কিনা। যদি চোট লেগে থাকে তাহলে হাসপাতাল কিংবা প্রাথমিক শিক্ষার ব্যবস্থা তার করে দেব। এটা তো হলো প্রথম জিনিস, হাসপাতাল কিংবা প্রাথমিক শিক্ষা, আপনি প্রাথমিক চিকিৎসা দেবেন।
প্রাথমিক চিকিৎসা, এই দুটো আপনি দেবেন। দেন তারপর শান্তভাবে দুজনের কথা আলাদা করে শুনবো এবং বোঝাবো যে কোনো সমস্যার সমাধান মারপিট নয়, সমস্যার সমাধান কি বলে কথা বলে করা উচিত। তো এইভাবে আপনি উত্তরটা দেবেন। চতুর্থ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোনো শিক্ষার্থীকে তার চেহারা বা পোশাক নিয়ে অন্য ছাত্ররা ঠাট্টা করে, সেখানে আপনার ভূমিকা কি হবে? উত্তর, এইভাবে উত্তরটা দেবেন। আমি তার সাথে সাথে প্রতিবাদ করব এবং ক্লাসে সহমর্মিতা, এমপ্যাথির মানে হচ্ছে সহমর্মিতা, তো সহমর্মিতা নিয়ে আমি আলোচনা করব। শিশুদের বোঝাবো যে মানুষে মানুষে বৈচিত্র্যই স্বাভাবিক এবং আমাদের সবাইকে সম্মান করা উচিত, কাউকে ছোট, কেউ সাইজে ছোট কিংবা অন্য কিছু এইভাবে কিন্তু কারো ঠাট্টা করা উচিত না, এই জিনিসটা আপনি বোঝাবেন। পঞ্চম প্রশ্ন যদি আপনাকে করা হয়, ছাত্ররা আপনার পড়ানোর বিষয়ে আগ্রহ হারিয়ে ফেললে আপনি কি করবেন? তো পড়ানোর বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা এর মানে হয়তো সে বোর ফিল করছে, এর মানে আপনার পড়ানো হয়তো তাকে ভালো লাগছে না, এটাই কারণ হতে পারে। উত্তর কিভাবে দেবেন? উত্তর দেবেন, আমি সাথে সাথে আমার পড়ানোর ধরন বদলে ফেলবো। কি রকম? যেমন ফর এক্সাম্পল আপনি বোর্ড ওয়ার্ক করছিলেন, কিছু লিখছিলেন এখানে, দেন বোর্ড ওয়ার্ক আপনি ইমিডিয়েট ছেড়ে আপনি হয়তো কোনো হতে পারে সেটা কোনো চরিত্রের আকারে হঠাৎ করে আপনি বলতে লাগলেন। ফর এক্সাম্পল আপনি বাংলার পুলিশ বাবু এবং হাবু পড়াচ্ছেন, তো সেখানে আপনি হয়তো পুলিশ বাবুর ক্যারেক্টার নিজে করে দেখাবেন কিংবা হাবুর ক্যারেক্টার একটু নিজের মধ্যে করে দেখাবেন। তো এইভাবে আপনি নিজের পড়ানোর ধরনটা বদলে ফেলবেন এবং কি যেমন ছোট গল্প, গান কিংবা কোনো খেলার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করব, যাতে ছাত্ররা আবার উৎসাহ ফিরে পায়। তো এই কাজটা আপনি করবেন। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, একজন ছাত্র কিছুতেই সহজ যোগ বা বিয়োগ বুঝতে পারছে না, আপনি সেখানে কি করবেন? আপনি উত্তর দেবেন, আমি তাকে বইয়ের বাইরে বাস্তব উদাহরণের সাহায্যে তাকে বোঝাবো, যেমন চকলেট, পাথর, কাঠি। ফর এক্সাম্পল এইভাবে তিনটে বক্সকে আপনি বলে দেবেন যে এগুলো চকলেট, তাহলে তারপরে 1 2 3 4 এইভাবে আপনি গুনতে শেখাবেন, তারপরে যোগ বিয়োগ শেখাবেন, এইভাবে আপনি একে একে শেখাবেন। এই যে শেখানোর পদ্ধতি সেটাকে হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি। মানে কি? মানে প্রথমে আপনি বাস্তব জীবনে কিছু দেখাবেন, বাইরের জগৎ দেখাবেন, দেন আপনি তারপরে ক্লাসের মধ্যে আসবেন। তো এটা হয়ে গেল কি অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি, কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট পদ্ধতি। একইভাবে যদি আপনি প্রথমে ক্লাসে কোনো কিংবা বইয়ের কোনো ধারণা বোঝান, দেন বই বোঝানোর পরে যদি বাইরের জগতে যান, তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট পদ্ধতি। তো এইভাবে কিন্তু দুটো পদ্ধতি আলাদা আলাদা, আপনি এটা মাথায় রাখবেন ইন্টারভিউয়ে বলার সময়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার স্কুলে কোনো আধুনিক শিক্ষা সরঞ্জাম নেই, যেমন প্রজেক্টর কিংবা কম্পিউটার ইত্যাদি কিন্তু নেই, আপনি কিভাবে বিজ্ঞানের কঠিন পাঠ দেবেন? কারণ বিজ্ঞানের পাঠ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে একটু উচ্চমানের সরঞ্জামের দরকার, 3D কিছুর দরকার, 3D জিনিস বোঝানোর জন্য। তো তার উত্তর হচ্ছে, তার বিকল্প হিসেবে আপনি কি কি করতে পারেন, এটাই অ্যাকচুয়ালি আপনাকে উত্তরটা দিতে হবে। তাহলে বিকল্প আপনি কি করতে পারবেন? উত্তর দেবেন, আমি হাতের কাছের জিনিস নিয়ে, যেমন টিএলএম এর মধ্যে আমি টিএলএম কি দিয়ে তৈরি করব? হাতের কাছের জিনিস দিয়ে তৈরি করব, যেমন বোতল হতে পারে, পাতা হতে পারে, মাটি হতে পারে ইত্যাদি দিয়ে আমি মডেল তৈরি করে সহজে বিষয়টি বুঝিয়ে দেব। তো এইভাবে আপনি উত্তরটা দেবেন। পরবর্তী প্রশ্ন ইন্টারভিউয়ার যদি করে, একজন ছাত্র সব কাজ খুব তাড়াতাড়ি করে ফেলে এবং অন্যদের বিরক্ত করছে, আপনি তাকে কিভাবে সামলাবেন? এর উত্তর দেবেন, তাকে আরও একটু কঠিন বা সৃজনশীল কাজ দেব। ফর এক্সাম্পল এইটুকু আপনি আপনি তিনটে আপনি কাজ করতে দিলেন স্টুডেন্টদের। ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট অলরেডি সেটা করে ফেললো, তাহলে আপনি কি করবেন? আপনি তার থেকে আরও একটু টাফ কাজ তাকে করতে দেবেন। তো এর ফলে কি হবে? বাকি ছাত্ররা যতক্ষণে এটা করে ফেলবে, ততক্ষণে এ হয়তো একটু আরও নিজে আহ, ব্যস্ত ব্যস্ত থেকে যাবে, তার ফলে কি অন্যজনকে আর সে বিরক্ত করতে পারবে না। এটা করতে পারবেন, কিংবা দ্বিতীয় জিনিস যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে পিওর টিউটরিং, যেটা হচ্ছে বন্ধুদের সাহায্যের মাধ্যমে শিক্ষা। যদি সে যদি সে আগেই করে ফেলে, তাহলে আপনি তাকে কি তাদের আবার সাহায্য করতে বলতে পারেন। আপনার কাছে দুটো অপশন, একটা হয় সাহায্য করতে বলবেন, না হয় একটু হায়ার অর্ডারের কিছু আপনি আবার ওকে করতে দেবেন। তো এইভাবে আপনি উত্তরটা দেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো ছাত্রের মাতৃভাষা যদি সাঁওতালি বা রাজবংশী হয়, সে বাংলা ভালো বোঝে না, তাহলে আপনি তাকে কি করবেন? এর উত্তর হচ্ছে, আমি তার মাতৃভাষাকে সম্মান জানাবো এবং
কিছু শব্দ বা অঙ্গভঙ্গির মাধ্যমে বাংলা বোঝাতে চেষ্টা করব। ধীরে ধীরে তার ভাষা নিজের মাধ্যমেই আমি তার ভাষার শব্দের মাধ্যমেই তাকে আমি মূল পাঠ্য বইয়ের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। এইভাবে আমি এই দুটোর মধ্যে সংযোগ তৈরি করব। পরবর্তী প্রশ্ন তাহলে, একজন ছাত্র বাড়ির কাজ করে আসে না এবং বলে যে বাড়িতে আমাকে কাজ করতে হয়, আপনার উত্তর সেখানে কি হবে? তাহলে কোনো ছেলেকে বাড়িতেও কাজ করতে হয়, তাহলে সে তার জন্য হোমওয়ার্ক করতে পারছে না। এটা একটা খুব কঠিন প্রশ্ন, যেখানে আপনাকে উচিত হবে তার অভিভাবকদের সঙ্গে প্রথমত দেখা করা, এবং দ্বিতীয় তার সেই সমস্যা কি কারণে হচ্ছে। যদি তাকে কাজ না ছাড়তে হয়, তাহলে আপনি সেই ছাত্রটাকে কিভাবে আর কাজ করিয়ে নেবেন, এটাই হচ্ছে এখানকার মূল উত্তর। তো উত্তরটা আপনি দেখবেন এইভাবে, আমি তাকে বকাবকি করব না, তার পরিস্থিতির কথা আমি মাথায় রেখে তাকে স্কুলেই যতটুকু সম্ভব আমি কাজ করিয়ে নেব। অথবা তাকে এমন কাজ দেব না যে সে করতেই আহ, দেব যে সে মৌখিকভাবে শিখতে পারে। তাকে এমন কাজ দেব আমি যেন সে সেই কাজ করার মাধ্যমে সে মৌখিকভাবে শিখে যেতে পারে। এটাই হবে আমার শিক্ষক হিসেবে দায়িত্ব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিসলেক্সিয়া কি? ডিসলেক্সিয়া এবং তারই সঙ্গে একটা মনে রাখবেন, ডিসক্যালকুলিয়া। তো ডিসলেক্সিয়ার উত্তর যেভাবে হয় আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে এটি একটি পঠনগত অক্ষমতা যেখানে শিশু শব্দ বা অক্ষর চিনতে ও পড়তে অসুবিধা বোধ করে। একইভাবে ডিসক্যালকুলিয়াতে কি হয় তাহলে, ক্যালকুলাস থেকে ক্যালকুলিয়া এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যালকুলাস মানে সাধারণত গণিতের যোগ বিয়োগকে বোঝানো হয়। এক কথায় গণিত আপনারা মনে রাখবেন। তো গণিতে যদি তার এক কথায় সংখ্যা চিনতে অসুবিধা হয়, তাহলে তাকে বলা হয় ডিসক্যালকুলিয়া। ফর এক্সাম্পল 2+3, এই জিনিসটাও তার মাথায় যদি না আসে, তাহলে ধরে নিতে হবে হয় সে বুঝতে পারছে না, কিংবা বোঝানোর পরেও যদি সে বুঝতে না পারে, এর মানে ধরে নিতে হবে তাকে ডিসক্যালকুলিয়া বলে কিছু আছে। পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝেন? ইনক্লুসিভ এডুকেশন। তো ইনক্লুসিভ এডুকেশন মানে হচ্ছে সাধারণত একটা তো স্বাভাবিক ছাত্রসমূহ এবং তারই সঙ্গে প্লাস যাদেরকে আমরা ফিজিক্যালি ডিসেবলড বলি, পিডি, তাদেরকে নিয়ে পুরো একটা ক্লাসে শেখানোকেই বলা হয় ইনক্লুসিভ এডুকেশন। এখানে থাকবে নর্মাল স্টুডেন্ট, দুটোকে যখন একসঙ্গে আমরা নিয়ে ক্লাস করাবো, তাহলেই সেটাকে বলা হবে ইনক্লুসিভ এডুকেশন। উত্তরটা দেখবেন, সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একই ছাদের তলায় একসঙ্গে শিক্ষা প্রদান করাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। এভাবে আপনি উত্তরটা দেবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শিক্ষকতা পেশায় আপনার সবচেয়ে বড় শক্তি কি, যেটাকে স্ট্রেংথ বলা হয়? তো উত্তর হচ্ছে, আমার ধৈর্য, শিশুদের প্রতি ভালোবাসা এবং যে কোনো কঠিন বিষয়কে সহজভাবে গল্পের মাধ্যমে বোঝানোর ক্ষমতা। এখান থেকে আপনি মনে রাখবেন একটা জিনিস, যে শিক্ষক হওয়ার গুণ কি কি তাহলে, একজন শিক্ষকের গুণ কি কি হওয়া উচিত। উম, শিক্ষকের মানে একজন আদর্শ শিক্ষক। তো আদর্শ শিক্ষকের 4টা গুণ থাকা জরুরি। প্রথমত হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তু সম্বন্ধে জ্ঞান, বিষয়বস্তুর জ্ঞান থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে তার ছাত্রের প্রতি ধৈর্য থাকা উচিত। তৃতীয় সেটা হচ্ছে তা ছাত্রের প্রতি তার মায়া মমতা থাকা উচিত। তো তিনটে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস একটা আদর্শ শিক্ষক হওয়ার জন্য। তো তারই মধ্যে একটা স্ট্রেংথ কি, তো আপনি এই তিনটেকে নিয়েই বলতে পারবেন ভালোভাবে: শিশুদের ভালোবাসা, সঠিকভাবে গল্পের মাধ্যমে বোঝানো এবং ধৈর্য। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এটাই ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। যাই হোক, তো আপনাদের ইন্টারভিউ এর ডেট চলেও এসেছে, আপনারা প্রস্তুতি করতে থাকুন। এবং তারই সঙ্গে আমি আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা ম্যারাথন ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি। এই ডেসক্রিপশনের মধ্যে আপনারা দেখতে পারবেন পুরো 1 ঘন্টা 51 মিনিটের ভিডিও আছে। সেখানে মোটামুটি 300টা প্রশ্ন আলোচনা আমরা করেছি। তো আপনারা, আমার মনে হয় না সেই 300টা প্রশ্ন আপনি যদি একবার করে নেন, এর বাইরে আপনাকে আর অন্য কিছু করতে হবে। তো সেই 300 প্রশ্নের ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো যাই হোক, ভালো থাকবেন এবং প্রস্তুতি করতে থাকুন। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে একবার অবশ্যই জানাবেন। ধন্যবাদ।